এখানে 114টা কবর, 114টা কবরের মধ্যে আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। সমন্বয়ক উপদেষ্টা সবার কাছে গিয়েছি, কোনো ফায়দা হয় না, তারা শুধু আশ্বাস দিছে। ইস্টাবে একটা ফোনে দেখাইছে, তো আমার মেজো ভাই ছবিটা সংগ্রহ করে নিয়ে আসছে, ওখানে গেছে যে মেজো ভাই গেছে, আর আমি যাইনি, কারণ এর মধ্যে অনেক প্রতারক চক্র আমাদের ফোন দিছিল। আর এর মধ্যে তো নেট ছিল না 18 জুলাই। 18 জুলাই নেট যখন আসছে, আসার লগে আমার ভাইয়ের একটা ভিডিও পাইছিলাম আমি অনলাইনে, যে একটা পিচ্ছি শুয়ে রয়েছে আর পিচ্ছির সাথে আমার ভাইয়ের মৃতদেহ পড়ে আছে একটা পেজে, মানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের একটা পেজে ওই ভিডিওটা পাইছি। তো ওনাদেরকে অনেক মেসেজ করছি, অনেক ইয়া করছি, কোনো রেসপন্স পাই নাই। তো তখনও জানি না যে আমার ভাইয়ের সাথে কী হয়েছে, খালি ভিডিওটাই পাইছিলাম, আমাদের শেষ সম্বল ছিল ভিডিওটা। তো এর মধ্যে যখন ওই ছবির কথা ভাই বললো, তো আমার মেজো ভাই ওই রাতে আর কি সন্ধ্যার পরে আর কি রাতের বেলা বেরোয় ছবিটা সংগ্রহ করে আইন না এক রুমে চুপচাপ বসে রয়েছে। বসার পরে আমাকে মেসেঞ্জারে ছবিটা দিছে, দেওয়ার পর আমি তো এক নজরে দেখছি যে এটা আমার ভাই, এই যে এই ছবিটা এক নজরে বলছি, যে ভাইয়াকে বলছি ভাইয়া কীভাবে কি কেমনে কি। পরে বলে আঞ্জুমান নাকি দাফন করছে। পরে বললাম আঞ্জুমান তো আমরা এর আগেও গেছি অনেকবার, জুলাইও তো গেছিলাম অনেকবার, চলো কালকে যাই আমরা আঞ্জুমান ফিদুল ইসলামে। তো ওখান থেকে বের হয়ে আমরা মানে ওই আমার ভাই আর আমরা তো রুমে ছিলাম। তো সকালবেলা 7টা বাজে, তারপরের দিন 22শে আগস্ট সকালবেলা 7টা বাজে আমি, আমার মামা আর আমার ভাই আঞ্জুমান ফিদুল ইসলামে গেলাম, ওই যে দাফন সেবা যে কাজ করে কামরুল ইসলাম, ওনার কাছে গেলাম। যাওয়ার পর ওনাকে তখন আমরা এই ছবিটা দেখাই নাই, কারণ এর আগে ওনার কাছে গেছি, উনি দেখাইতে পারেনি আমাদেরকে। তো যাওয়ার পরে আপনার উনি আর কি আমাদের অফিসে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কতটি ফাইল করলো, বেয়ারিশ সার্টিফিকেটে কতটি ফাইল করলো। তো আমাদের ফাইল দেখাইতেছে একটা সময় যে আমার বাইরে যে এই ছবিটা আর কি অজ্ঞাত কাটা চিঠি নাম্বার 1359 এই ছবিটা সহ একটা ফাইল পাইলাম, বেয়ারিশ সার্টিফিকেট ফাইল পেলাম। তো ওরা একটু সাইডে রাখার পরে উনি সব দেখাইছে, দেখানোর পর বললো যে এর আগেও তো আপনারা আসছেন, কোনো লাভ হয়নি, কারণ আপনার ভাই তো কিছুই পান নাই, খালি একটা ফাইল সাইডে রাখছেন, এটা কেন সাইডে রাখছেন? আমি বললাম এটা আমার ভাই। উনি বলতেছে কি বলেন? আমি এটা আমার ভাই, এটা 5ই আগস্টের পর আসছে, কারণ 5ই আগস্টের পর আমরা আপনাদের কাছে আসি নাই, এর আগে আসছি, তাহলে এটা কিভাবে আসলো? আমরা জানি না, এগুলো আর কি মানে অন্য জায়গায় ছিল, হয়তো ঢাকা মেডিকেলে ছিল, এগুলো পরে আসছে আমাদের কাছে। তো বললাম এটা আমার ভাই। তো একটা খাতার মধ্যে তারপর লেখা দিল যে 23শে জুলাই ওনারা শাহবাগ থানার এসআই জব্বারের মাধ্যমে, সাবেক এসআই জব্বারের মাধ্যমে এই লাশ সহ আর অনেক লাশ আর কি নিয়ে এসে ওনারা দাফন করছে। শুনো, মানে ওনারা আর কি 23শে জুলাই শাহবাগ থানার মাধ্যমে লাশটা নিয়ে আসছে আঞ্জুমানে, 24শে জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এখানে দাফন করছে। এইটুকু আমার বললো, আর বললো যে আপনি যদি আর বেশি তথ্য লাগে তাহলে আপনারা শাহবাগ থানায় বিএল নামে একটা কর্মকর্তা আছে, তার কাছে যান। তো ওখান থেকে বের হয়ে আমি, আমার মামা আর মেজো ভাই বের হয়ে শাহবাগ থানায় গেলাম। শাহবাগ থানা যাওয়ার পর ওই বিএল যে ওনাকে ডাইরেক্ট আমি এই ছবিটা আর কি দেখালাম, এই যে অজ্ঞাত কাটায় চিঠি নাম্বার 1359, বললাম যে এটার যে বেওয়ারিশ সার্টিফিকেট ওটা আমাকে দেন। তো উনি বললো যে আসেন, ভেতরে আসেন, আপনাকে দেখাই দিচ্ছি। পরে আমাদের একটু সান্ত্বনা দিল, মানুষ সবসময় থাকে না, এখন আপনার ভাই শহীদ হয়েছে, অনেক কিছু বলার পর আমি বললাম ঠিক আছে, কিন্তু আমি তো আমার ভাইয়ের লাশটাও পাই নাই। আজকে যদি আপনার ছেলের লাশটা আপনি না পাইতেন তাহলে কেমন লাগতো? পরে আমাকে অনেক সান্ত্বনা দেওয়ার, আমার ভাইকে আমাকে সান্ত্বনা দেওয়ার পর একটা রুমে বসানোর পর বললো যে এখানে সার্টিফিকেটে যা লেখা আছে আমি আপনাকে পড়াইয়া শোনাইতেছি। তো ওখানে লেখা ছিল আপনার 18 জুলাই, যেই রাতে আমার বাসার থেকে বেরোইছে, ওই রাতেই আর কি, ওই রাতেই যাত্রাবাড়ি কাজলা মহাসড়কে থানা অধীন তাকে টর্চার করছে, অনেক টর্চার করার পর গানশট দিয়ে পিছন থেকে গুলি করছে। 3টা না কয়টা গুলি করছে এটা ওনারাও জানে না, ওনারা আর কি লেখে নাই, শুধু লেখছে গুলি করছে, পিছন থেকে গানশট দিয়ে গুলি করছে। আর তার শরীরে এত পরিমাণ ছবড়াগুলি ছিল, যারা পোস্টমর্টম করছে তারা গইনও শেষ করতে পারে নাই। তো এগুলো বলার পরে বললো যে তারপর নাকি ছাত্ররা, ওনার আর কি পালস লড়তেছিল, হার্টবিট ছিল, তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে, ইমার্জেন্সিতে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর 11:45 মৃত্যু শনাক্ত হয়েছে। তাহলে হয়তো অবহেলার কারণে মারা গেছে। আর ঢাকা মেডিকেলের লোকরা তো বলেই যে তখন জীবিত কে আসছে মৃত কে আসছে আমরা বুঝতেই পারি নাই, অনেক লাশ আসছে, আর তাদের অবহেলা অনেক ছিল। তো অবহেলার কারণে হয়তো মারা গেছে, আল্লাহ জানে। আর আমার ভাই মারা গেছে, ভাই জানে, আর যারা দাফন করছে তারা জানে। তো তারপরে আপনার ওই 18 জুলাই ওই রাতে নেওয়ার পরে আপনার 23শে জুলাই, মাত্র 5 দিন, পয়েন্টে আসুন যে মাত্র 5 দিনে একটা লাশ কীভাবে দাফন করে। মাত্র 5 দিন পর 23শে জুলাই আঞ্জুমানকে দিছে, শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমানকে দিছে। 24শে জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান দাফন করছে। এখানে 114টা কবর, 114টা কবরের মধ্যে আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। সমন্বয়ক উপদেষ্টা সবার কাছে গিয়েছি, কোনো ফায়দা হয় না, তারা শুধু আশ্বাস দিছে। এই আশ্বাস দিতে আজকে 8 মাস রানিং। শুধু আমার ভাই না, এখানে আরেকটা আপু আছে উত্তরার, তো ওনার হাজব্যান্ডকে এখানে দাফন করছে, ওনার হাজব্যান্ডকে মাত্র 2 দিন পর দাফন করছে। আর আমার নিজের অনুযায়ী আমি 10টা ফ্যামিলির খোঁজ পাইছি। আর অন্তর্বর্তী আর এই আন্দোলনে অনেকে নিখোঁজ, এখন অনেকে নিখোঁজ, তার সাথে কিছু না কিছু তো হয়েছে। 2 দিন আগে একটা ফ্যামিলি আমার কাছে আসছে চুয়াডাঙ্গা থেকে,
তার ছেলে নিখোঁজ। তো আমি তাকে আঞ্জুমানে নিয়ে গেছি, ওই দাফন সেবা যে কাজ করে কামরুল ইসলাম ওনার কাছে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর কয়েকটা ফাইল দেখার পরে তার ছেলের ফাইলটা পাইছে। তাকে আমি কি সান্ত্বনা দিব বলেন? এই 7 মাস পর তার ছেলের ফাইলটা পাইছে, তাও জানতে পারছে যে আঞ্জুমানে দাফন করছে। এগুলা কি সরকারের উচিত ছিল না যে আজকে আমাদের ভাইদের রক্তের বিনিময়ে তারা গঠিত, তাদের তো উচিত ছিল যে 5ই আগস্টের আগে কিন্তু এই কবরের কথা আমরা মিডিয়ার মাধ্যমে জানি, সবাই জানি মিডিয়ার মাধ্যমে এই কবরগুলোর কথা। তাদেরকে উচিত ছিল না যে 5ই আগস্টের পর তারা যখন গঠিত হয়েছে তাদের এই কবরগুলোর ব্যাপারে কাজ করা উচিত ছিল না? তারা কই কাজ করতেছে? তারা শুধু আশ্বাস দিতেছে, আশ্বাস শেষ হইতেছে না। আমি ট্রাইব্যুনালে ওই সাবেক এসআই যার মাধ্যমে 114টা লাশ গুম হয়েছে, আর অনেক লাশ গুম হয়েছে আমরা জানি না, কিন্তু আমার ধারণা হিসেবে আমি নিজের চোখে দেখছি, আমার কাগজপাতি অনুযায়ী প্রমাণ যে তার মাধ্যমে 114টা লাশ দাফন হয়েছে। সাবেক এসআই জব্বার, নামটা মনে রাখেন, সাবেক এসআই জব্বার, ওর মাধ্যমে। ওকে আমি ট্রাইব্যুনাল ওর নাম্বার সহ আমি দিছি ট্রাইব্যুনালে, কিন্তু ওকে ধরে নাই, ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর কি বলবো বলেন? আর আমার বিচারের কথায় আসেন যে আমার ভাই সহ যাদেরকে হাসিনার নির্দেশে এগুলো হয়েছে, শেখের বেটি হাসিনা যদি শাস্তি কমবে না, তার সাথে যারা আমাদের ভাইদেরকে গুম করতে সাহায্য করছে, যারা আমাদের ভাইদেরকে মারছে, তাদের প্রত্যেকটাকে এই বাংলাদেশে এনে শাস্তি হবে একটাই আর কি, ফাঁসি, আর কিছু না। তাদের শাস্তি একটা হবে ফাঁসি। কিন্তু অন্তর্বর্তীকালে সরকার কী করতেছে? কিছুই করতেছে না। আমি আর অন্তর্বর্তীকালে সরকার সমন্বয়ক উপদেষ্টা কারো কাছে বিচার চাবো না, আমি আমার আল্লাহর কাছে বিচার চাবো। উপরে একজন আছে, তিনি সব দেখে। এই দুনিয়ার বিচার হলো সীমিত সময়ের জন্য, আর আখিরাতের বিচার সারা জীবনের জন্য। ওরা সারা জীবন ভোগ করবো, আর একদিন মরতে হবে সবারই, আজও কালক মরতে হবে। আমি আমার আল্লাহর কাছে বিচার চাই প্রতিনিয়ত, আমি এই সরকারের কাছে আর বিচার চাই না। এই অন্তর্বর্তীকালে সরকার শুধু আমাদের আশ্বাস দিতেছে 114টা কবর, এখানে কেউ বেয়ারিশ না, সবাই ওয়ারিশ। সবার ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশভাবে দাফন করা হয়েছে, তারা তো বেয়ারিশ ছিল না, তাদের বেয়ারিশ বানানো হয়েছে। আমি আপনাদের কাছে 100% দিয়ে বলতে পারবো এখানে একটা কবরও বেয়ারিশ না। বেয়ারিশ নামটা আজকে মুখে লইতে আমার বাজে, কি বলবো বলেন? আমার ভাইরা তো বেয়ারিশ না, সবাই ওয়ারিশ। সবার ফ্যামিলি পাগলের মতো খুঁজতেছে, তারা হয়তো জানে না তাদের ছেলে মেয়ে বা হাজবেন্ড এখানে বেয়ারিশভাবে শুয়ে আছে। এই অন্তর্বর্তীকালে সরকারের কি উচিত ছিল না তাদেরকে শনাক্ত করে রাষ্ট্রীয় সম্মান করা?